একবার ভাবুন তো, এই যে আমাদের ডিজিটাল দুনিয়া, এটা আসলে একটা বিশাল শহর, যেখানে রোজ নতুন নতুন রাস্তা তৈরি হচ্ছে, নতুন সব বিল্ডিং উঠছে, আর এই শহরেরই সুরক্ষিত ভল্টে রাখা আছে আমাদের সবচেয়ে দামি জিনিস, ডেটা। তো ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হিসেবে এই পুরো শহরের সুরক্ষার দায়িত্ব কিন্তু আপনাদের কাঁধে আসতে চলেছে। চলুন আজ আমরা একজন সাইবার ডিটেকটিভের চোখে এই কেসটা সমাধান করার চেষ্টা করি। স্ক্রিনের দিকে একবার তাকান। এই যে সংখ্যাটা দেখছেন, প্রায় $3.5 মিলিয়ন। জানেন এটা কি? এটা হলো একটা মাত্র ডেটা ব্রিচের অ্যাভারেজ ক্ষতি। মানে একটা ছোট্ট ভুল বা অ্যাট্যাকের জন্য একটা কোম্পানির ঠিক কতটা লোকসান হতে পারে তার একটা আন্দাজ। বুঝতেই পারছেন আমাদের এই ডিটেকটিভ গল্পের ঝুঁকিটা ঠিক কতটা বড়। তো যে কোনো ভালো ডিটেকটিভ গল্পের মতোই আমাদের এই গল্পেও ভিলেন আছে, মানে সাইবার ক্রিমিনালরা, আর তাদের হাতে রয়েছে মারাত্মক সব ডিজিটাল অস্ত্র। চলুন এই অপরাধী চক্রের অস্ত্রভাণ্ডারে একবার উঁকি মেরে দেখা যাক তাদের প্রধান হাতিয়ারগুলো ঠিক কী কী। এদের প্রথম আর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটার নাম হল র্যানসমওয়্যার। সোজা কথায় বললে এটা হলো ডিজিটাল দুনিয়ার কিডন্যাপিং। মানে এই সফটওয়্যারটা আপনার কম্পিউটারে ঢুকে সব ফাইলকে একটা শক্ত এনক্রিপশন দিয়ে তালা মেরে দেবে, আর সেই ফাইলগুলো ফেরত পাওয়ার জন্য হ্যাকাররা আপনার কাছে মুক্তিপণ বা র্যানসাম চাইবে। এটা কিন্তু কোনো সিনেমার গল্প নয়, ইতিহাসে এর অনেক উদাহরণ আছে। যেমন ধরুন 2017 সালের ওয়ানাক্রাই অ্যাট্যাক। এটা কয়েক ঘন্টার মধ্যে সারা বিশ্বের বড় বড় হাসপাতাল, ব্যাংক আর নামী কোম্পানির নেটওয়ার্ককে পুরোপুরি থামিয়ে দিয়েছিল। এই একটা ঘটনায় বুঝিয়ে দেয় যে র্যানসমওয়্যার ঠিক কতটা বিধ্বংসী হতে পারে। তাহলে একবার ভাবুন তো, র্যানসামওয়্যারের আক্রমণে ডেটা এনক্রিপ্ট হয়ে গেলে তার আসল পরিণতিটা কি হতে পারে? পরের অস্ত্রটা আরও ধূর্ত। এর নাম ফিশিং। ধরুন আপনার কলেজের প্লেসমেন্ট সেল থেকে একটা দারুণ চাকরির অফার নিয়ে একটা ইমেল এলো, দেখতে একদম আসল। আপনি খুশি মনে লিঙ্কে ক্লিক করলেন, আর ব্যাস, আপনার পার্সোনাল ইনফরমেশন চুরি হয়ে গেল। ফিশিং ঠিক এভাবেই কাজ করে। আসল সেজে নকল ইমেল বা মেসেজ পাঠিয়ে পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের মতো সেন্সিটিভ তথ্য হাতিয়ে নেওয়াই এর কাজ। এরপর আসি ডিডস অ্যাটাকের কথায়। আচ্ছা, দুর্গাপুজোর সময়টা একবার ভাবুন তো, আপনার প্রিয় প্যান্ডেলে ঢোকার মুখে যদি হঠাৎ করে হাজার হাজার লোক এসে রাস্তাটা জ্যাম করে দেয়, তাহলে কি আসল দর্শনার্থীরা ঢুকতে পারবে? পারবে না। ডিডস অ্যাটাকও ঠিক একই কাজ করে। এটা ফেক ট্রাফিকের একটা বন্যা বইয়ে দিয়ে কোনো ওয়েবসাইট বা অনলাইন সার্ভিসকে সাধারণ ইউজারদের জন্য একদম অকেজো করে দেয়। এটা কাজ করে খুব সহজ, 3টে ধাপে। প্রথমে হ্যাকার হাজার হাজার কম্পিউটারকে না জানিয়ে ইনফেক্ট করে একটা বটনেট বানায়, মানে একটা রোবটের আর্মি। 2, সেই আর্মিকে একটা নির্দিষ্ট টার্গেটে অ্যাটাক করার নির্দেশ দেয়। আর 3, সব বট একসাথে সেই টার্গেটের ওপর এত ট্রাফিক পাঠায় যে বেচারা সার্ভারটা সেই লোড নিতে না পেরে পুরোপুরি বসে যায়। তাহলে মূল প্রশ্নটা হলো, একটা সার্ভিসকে সাময়িকভাবে অকেজো করে দেওয়াই কি ডিডস অ্যাটাকের প্রধান উদ্দেশ্য? কিন্তু এই অ্যাট্যাকগুলো আখের হয় কথায়। এই আধুনিক ডিজিটাল যুদ্ধক্ষেত্র বা বলতে পারেন ক্রাইম সিনগুলো কিন্তু আমাদের চারপাশে ছড়িয়ে আছে। চলুন কয়েকটা প্রধান যুদ্ধক্ষেত্রের দিকে নজর দেওয়া যাক। প্রথমটা হল ইন্টারনেট অফ থিংস বা আইওটি। আমাদের স্মার্ট ওয়াচ, স্মার্ট টিভি, এমনকি বাড়ির স্মার্ট লাইট বাল্বও তো এখন ইন্টারনেটের সাথে কানেক্টেড। কিন্তু আসল সমস্যাটা হলো, এই ডিভাইসগুলো বানানোর সময় সিকিউরিটির থেকে সুবিধার কথাই বেশি ভাবা হয়েছিল। ফলে এগুলো হ্যাকারদের জন্য একটা খুব সহজ টার্গেটে পরিণত হয়েছে। আমাদের দ্বিতীয় যুদ্ধক্ষেত্র হল ক্লাউড কম্পিউটিং। এটাকে একটা বিশাল অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের মতো ভাবতে পারেন, যেখানে একটাই ফিজিক্যাল সার্ভারে অনেক ইউজারের ভার্চুয়াল মেশিন চলে। এখন দেয়ালগুলো যদি ঠিকঠাক সাউন্ড প্রুফ না হয়, তাহলে যেমন পাশের ফ্ল্যাটের সব কথা শোনা যায়, ঠিক তেমনি এখানেও একজন ইউজারের সমস্যা অন্যের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। আর সব শেষে যেটা আমাদের সবার পকেটে থাকে, স্মার্টফোন। এটা নিঃসন্দেহে একটা শক্তিশালী কম্পিউটার, কিন্তু এর ব্যাটারি বা প্রসেসিং পাওয়ার তো লিমিটেড। এই সীমাবদ্ধতার জন্যই অনেক হাই এন্ড সিকিউরিটি সফটওয়্যার এখানে ঠিকমতো চালানো যায় না, আর এটাই হ্যাকারদের জন্য একটা বিরাট সুযোগ তৈরি করে দেয়। তো এতক্ষণ তো আমরা শুধু সমস্যা আর অপরাধীদের কথাই বললাম, কিন্তু প্রত্যেক ক্রাইমের বিরুদ্ধেই তো লড়াই হয়, তাই না? চলুন এবার দেখি একজন সাইবার ডিটেকটিভ হিসেবে আমরা এই অপরাধীদের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াই। আমাদের প্রধান হাতিয়ার হল
কম্পিউটার ফরেনসিক্স। সোজা কথায় এটা হলো ডিজিটাল ক্রাইম সিন ইনভেস্টিগেশন। কোনো সাইবার অ্যাটাক হওয়ার পর ফরেনসিক ইনভেস্টিগেটররা অনেকটা গোয়েন্দাদের মতো হার্ড ড্রাইভ, নেটওয়ার্ক লগ বা মেমোরি থেকে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট বা প্রমাণ সংগ্রহ করেন। ঠিক কিভাবে ক্রাইমটা হয়েছে তা খুঁজে বের করাই হলো এর আসল কাজ। কিন্তু দেখুন, আসল লড়াইটা শুধু ক্রাইম হওয়ার পর প্রমাণ খোঁজা নয়। আসল চ্যালেঞ্জ হল এমন সিস্টেম তৈরি করা যা ভাঙাই প্রায় অসম্ভব। এটা অনেকটা আক্রমণের পর ভাঙা দেয়াল সারানোর চেয়ে আগে থেকেই একটা দুর্ভেদ্য দুর্গ বানিয়ে ফেলার মতো। এই প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচটাই সবচেয়ে বেশি জরুরি। আর এই দুর্গ বানানোর জন্য ইন্ডাস্ট্রিতে একটা অসাধারণ ব্লুপ্রিন্ট আছে, মাইক্রোসফটের সিকিউরিটি ডেভেলপমেন্ট লাইফসাইকেল বা এসডিএল। এখানে সফটওয়্যার তৈরির একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপে সিকিউরিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। ডেভেলপারদের ট্রেনিং দেওয়া থেকে শুরু করে কোড লেখার সময় সুরক্ষিত টুল ব্যবহার করা আর রিলিজের আগে কঠোরভাবে টেস্টিং করা সবই এর অংশ। আচ্ছা, প্রত্যেক ডিটেকটিভের যেমন কিছু মূলনীতি থাকে, তাই না? ঠিক তেমনি সাইবার সিকিউরিটি প্রফেশনালদেরও একটা গোল্ডেন রুল বা কোড আছে, যেটা সব কিছুর উপরে। চলুন সেই ডিটেকটিভ কোডটা এবার জেনে নেওয়া যাক। এই কোডটার নাম হলো CIA ট্রায়াড। না, আমেরিকার ওই গোয়েন্দা সংস্থা নয়। এটা হলো ইনফরমেশন সিকিউরিটি 3টে সবচেয়ে জরুরি স্তম্ভ: কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি আর অ্যাভেলেবিলিটি। মনে রাখবেন, যে কোনো সুরক্ষিত সিস্টেম কিন্তু এই 3টে নীতির ওপরেই দাঁড়িয়ে থাকে। চলুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে CIA-কে বুঝি। ধরুন আপনি আপনার এক বন্ধুকে দিয়ে একটা গোপন চিঠি পাঠাচ্ছেন। কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা নিশ্চিত করে যে চিঠিটা শুধু আপনি আর আপনার বন্ধু ছাড়া আর অন্য কেউ পড়তে পারবে না। ইন্টিগ্রিটি বা অখণ্ডতা নিশ্চিত করে যে রাস্তায় চিঠিটা কেউ বদলে দেয়নি, যা লেখা ছিল ঠিক তাই আছে। আর অ্যাভেইলেবিলিটি বা প্রাপ্যতা নিশ্চিত করে যে চিঠিটার যখন দরকার ঠিক তখনই প্রাপকের কাছে পৌঁছেছে। মানে মনে রাখার জন্য CIA মানে হলো ডেটা থাকবে গোপন, থাকবে সঠিক আর প্রয়োজনে হবে সহজলভ্য। তাহলে ইনফরমেশন সিকিউরিটির মূল ভিত্তি হিসেবে কোন 3টি স্তম্ভকে আমাদের অবশ্যই রক্ষা করতে হবে? এই পুরো আলোচনা থেকে একটা জিনিস তো একদম পরিষ্কার, সাইবার সিকিউরিটি শুধু একটা টেকনিক্যাল ফিল্ড নয়, এটা একটা মিশন। আর আপনাদের মতো ভবিষ্যতের টেক লিডারদের জন্য এটা একটা অত্যন্ত রোমাঞ্চকর এবং গুরুত্বপূর্ণ ক্যারিয়ার। একটা কথা সবসময় মনে রাখবেন, সাইবার সিকিউরিটিতে আক্রমণ আর প্রতিরক্ষার লড়াইটা কখনো শেষ হয় না। এটা এমন একটা ফিল্ড যেখানে সারা জীবন ধরে শেখাটা কোনো বাড়তি সুবিধা নয়, বরং এটাই খেলার আসল নিয়ম। টেকনোলজি যত এগোবে, হ্যাকাররা তত নতুন নতুন পথ বের করবে, আর আপনাদেরও তাদের থেকে এক ধাপ এগিয়ে থাকার জন্য ক্রমাগত শিখতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে। তাহলে শেষ প্রশ্নটা হলো, আমাদের এই ডিজিটাল ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য সেই ডিটেকটিভ হওয়ার চ্যালেঞ্জটা নিতে আপনারা কি প্রস্তুত?